মারাত্মক সিকিউরিটি অ্যালার্ট। আর এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল গ্লিচ না, এটা আসলে একটা নতুন অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত। চলুন আজ এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। একবার ভাবুন তো, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা হয়নি, কোনো ফাইল ডাউনলোড করা হয়নি, শুধু একটা সাধারণ ওয়েবসাইট খোলা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আপনার পুরো ডিজিটাল দুনিয়াটা, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব পার্সোনাল পাসওয়ার্ড অন্য কারো হাতে চলে গেল। এটাই হলো জিরো ক্লিক এক্সপ্লর। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা ব্যক্তিগত স্তরের থ্রেট থেকে শুরু করে ব্যাপারটা একটা জিওপলিটিক্যাল সমস্যা হয়ে দাঁড়ায়। তো চলুন শুরু করা যাক। যখন কোনো হ্যাকার এমন একটা দুর্বলতা খুঁজে বের করে অ্যাটাক করে যেটা সম্পর্কে সফটওয়্যার কোম্পানিটা নিজেই জানে না, তাকেই বলা হয় জিরো ডে অ্যাটাক। ঘটনাটা ঠিক কি? গত 15ই মার্চ 2024-এ গুগল তার ক্রোম ব্রাউজারের জন্য একটা রেড অ্যালার্ট সিকিউরিটি আপডেট দেয়, আর এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে প্রায় 3.5 বিলিয়ন ব্যবহারকারীর উপর। মানে এটা শুধু একটা ছোটখাটো টেকনিক্যাল বাগ ছিল না, বরং একবিংশ শতাব্দীর একটা নতুন ডিজিটাল যুদ্ধক্ষেত্রের জানান দিচ্ছিল। চলুন এবার একটু টেকনিক্যাল দিকে যাওয়া যাক। কিভাবে এই জটিল অ্যাটাকটা কাজ করে, মানে কিভাবে একজন হ্যাকার এত দূর থেকে কোনো ডিভাইসের পুরো কন্ট্রোল নিয়ে নিতে পারে। এই ধরনের থ্রেটগুলোকে ট্র্যাক করার জন্য একটা গ্লোবাল সিস্টেম আছে, যেটার নাম হল CVE বা কমন ভালনারেবিলিটিস অ্যান্ড এক্সপোজার্স। এটা বলতে পারেন সাইবার সিকিউরিটি দুনিয়ার একটা কমন ভাষা। এই আইডেন্টিফায়ার্সগুলো ব্যবহার করেই কিন্তু সারা বিশ্বের সরকার, সিকিউরিটি এজেন্সিজ আর টেক কোম্পানিগুলো সফটওয়্যারের দুর্বলতা নিয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। রিসার্চাররা বলছেন এই দুর্বলতাটার নাম হল ইউজ আফটার ফ্রি বাগ। ব্যাপারটা সহজ করে বললে, ধরুন আপনি একটা হোটেলের রুম ছেড়ে দিয়ে চাবি জমা দিয়ে দিলেন, কিন্তু হোটেল কর্তৃপক্ষ রুমটা অন্য কাউকে দেওয়ার আগেই আপনি একটা ডুপ্লিকেট চাবি দিয়ে আবার সেই খালি রুমে ঢুকে পড়লেন। ঠিক সেরকমই কোনো প্রোগ্রাম যখন মেমোরির একটা অংশ ব্যবহার করে সেটাকে ফ্রি বা খালি করে দেয়, হ্যাকাররা ঠিক সেই খালি জায়গাটায় নিজেদের বিপজ্জনক কোড ঢুকিয়ে দেয়। এই অ্যাটাকটা কয়েকটা ধাপে হয়। প্রথমে একটা ম্যালিশিয়াস বা ক্ষতিকারক ওয়েব পেজ লোড করা হয়। তারপর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে মেমোরিটাকে করাপ্ট করা হয়। এর পরের ধাপটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাটাকার ব্রাউজারের যে নিজস্ব সুরক্ষা বলয়, মানে স্যান্ডবক্স, সেটা ভেঙে বেরিয়ে আসে, আর সবশেষে ডিভাইসের পুরো কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেয়। কিন্তু প্রশ্ন হল, একটা সাধারণ ব্রাউজারের দুর্বলতা কিভাবে একটা গ্লোবাল ক্রাইসিস বা বিশ্বব্যাপী সংকটে পরিণত হতে পারে? কারণটা হল, ক্রোম এখন আর শুধু একটা ব্রাউজার নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এই দুর্বলতাটা এত বড় একটা খবর, তার কারণ হল গুগল ক্রোম। দেখুন, বিশ্বের প্রায় 65%-এরও বেশি ব্রাউজার মার্কেট ক্রোমের দখলে। মানে ক্রোম শুধু একটা ব্রাউজার নয়, এটা বলা যায় আমাদের ডিজিটাল দুনিয়ায় ঢোকার প্রধান দরজা। আমাদের ইমেল, ক্লাউড ফাইলস, অনলাইন ব্যাংকিং সব কিছুই তো এই গেটওয়ের মাধ্যমে চলে। এখন ভাবুন, যদি এই গেটওয়েটাই অসুরক্ষিত হয়ে পড়ে, তাহলে তো পুরো ডিজিটাল সিস্টেমটাই বিপদে পড়বে, তাই না? এই জিরো ডে দুর্বলতাগুলো এখন সাইবার জগতের স্ট্র্যাটেজিক অস্ত্র হয়ে উঠেছে। ডার্ক ওয়েব মার্কেটে একটা শক্তিশালী জিরো ডে এক্সপ্লয়েটের দাম কত হতে পারে আন্দাজ করতে পারেন? 10 থেকে 20 মিলিয়ন ডলার পর্যন্ত। আর এর ক্রেতারাও কিন্তু শুধু সাইবার ক্রিমিনালরা নয়, অনেক সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাও হয়ে থাকে। অনেকেই এই ধরনের অ্যাটাককে পেগাসাস স্পাইওয়্যারের সাথে তুলনা করেন, কিন্তু সত্যি বলতে ব্রাউজার এক্সপ্লয়েট তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে। কেন? কারণ পেগাসাস একটা নির্দিষ্ট ডিভাইসকে টার্গেট করে, কিন্তু ব্রাউজার এক্সপ্লয়েট সরাসরি ইন্টারনেটের গেটওয়েকেই টার্গেট করে। ফলে এটা দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক গুপ্তচর বৃত্তি চালানো সম্ভব, যা একে একটা ভয়ঙ্কর শক্তিশালী হাতিয়ার করে তুলেছে। এই সাইবার দুর্বলতাগুলো এখন আর শুধু টেকনিক্যাল সমস্যা নেই, এগুলো এখন জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িয়ে গেছে, আর এর প্রভাব পড়ছে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতেও। ভারতের মতো দেশের জন্য এর গুরুত্ব কতটা, চলুন সেটা একটু বোঝা যাক। আজ ভারতে প্রায় 85 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। আমাদের ডিজিটাল অর্থনীতি দ্রুত বাড়ছে, আর ইউপিআইয়ের মতো বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম আমাদের কাছে আছে। এই অবস্থায় একটা সাইবার অ্যাট্যাক শুধু একটা টেকনিক্যাল সমস্যা থাকে না, এটা সরাসরি আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
আর এখানেই ডিজিটাল কলোনিয়ালিজম বা ডিজিটাল উপনিবেশবাদের ধারণাটা চলে আসে। এর মানে কি? এর মানে হলো যখন একটা দেশ তার ডিজিটাল পরিকাঠামো মানে সফটওয়্যার, হার্ডওয়্যার, ক্লাউড এই সব কিছুর জন্য পুরোপুরি বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার ডিজিটাল সার্বভৌমত্ব কিন্তু স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যায়। তাই এখন ভারতের মতো দেশগুলোকে নিজেদের সাইবার সিকিউরিটি রিসার্চ আর একটা সুরক্ষিত দেশীয় ব্রাউজার ইকোসিস্টেম তৈরির দিকে মন দিতেই হবে। তাহলে এই মুহূর্তে বাছার উপায় কি? খুবই সহজ। গুগল অলরেডি এই দুর্বলতাটা সারানোর জন্য একটা সিকিউরিটি প্যাচ রিলিজ করেছে, তাই সবচেয়ে জরুরি আর প্রথমক্ষণই আপডেট করে নেওয়া। আসলে এই পুরো ঘটনাটার আসল শিক্ষাটা কিন্তু টেকনিক্যাল নয়, বরং স্ট্র্যাটেজিক। ভবিষ্যতের যুদ্ধ হয়তো আর ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হবে না, হবে অ্যালগোরিদম, এক্সপ্লয়েট আর জিরো ডে কোড দিয়ে। একটা কথা মনে রাখা দরকার, যুদ্ধের নতুন ফ্রন্টলাইনগুলো এখন আর অনেক দূরে কোথাও নেই, সেগুলো আমাদের হাতে থাকা স্মার্টফোনেই রয়েছে। এটাই আজকের নতুন যুদ্ধক্ষেত্র।